সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু কন্যা একটি ভাষণ দেবেন ছাত্রলীগের ভেরিফাইড পেজে সেই সময়। তো সেই বক্তব্যের সাথে, সেই ভাষণের সাথে এই বাড়ি ভাঙার কোনো সম্পর্ক ছিল না। বাড়িটা আসলে ভাঙতই তারা। তা না হলে ধরেন ঘোষণা দিয়ে তো কেউ টাকা এবং সারা বিশ্বের সামনে ঘোষণা দিয়ে এবং ২ দিন ব্যাপী এই বাড়িটি ভাঙা হয়েছে। উন্মত্ত উল্লাসে তারা বিজয়ী ভেবেছে নিজেদেরকে। এবং উনাদের মনে হয়েছে যে ধানমন্ডি ৩২ যেটি স্বাধীনতার ঘোষণার স্মারক, যেটি মানুষের সাহসের প্রতীক। এই ধানমন্ডি ৩২ তো আসলে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের জনগণকে দিয়ে দিয়েছিলেন অনেক আগেই। এটির মালিক কিন্তু বাংলাদেশের জনগণ। এই বাড়িটি কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধু কন্যার বাড়ি কিন্তু সেটি আজকের বাংলাদেশে এটা বঙ্গবন্ধু কন্যা জনগণকে জনগণের সম্পদ হিসেবে জনগণের স্মৃতির মিনার হিসেবে কিন্তু জনগণের কাছে উনি দিয়ে দিয়েছেন। তার মানে রাষ্ট্র বাংলাদেশের জনগণ। আমরা যদি বলি জনগণই সকল ক্ষমতার উৎস, তাহলে সেই যে জনগণ, জনগণের সেবক হচ্ছে রাষ্ট্রের আজকের অন্তর্বর্তীকালীন সরকার। তো তার মানে সরকার বাংলাদেশের জনগণের রাষ্ট্রের একটি মানে স্মৃতিবিজড়িত বাড়ি যেটি বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত। সেই বাড়িটিকে ধ্বংস করার ক্ষেত্রে রাষ্ট্র, রাষ্ট্রের প্রধানরা, রাষ্ট্রের প্রশাসন সবাই মিলে এটিকে বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে। এবং ভেঙে গুঁড়িয়ে দেওয়াটা এরকম যে এক ধরনের তাণ্ডব চলছিল। তো সেটা থেকে বোঝা যাচ্ছে যে যারা আছেন রাষ্ট্র ক্ষমতায় উনারা জনগণকে আসলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন। এটি এটি এই মুহূর্তে তো শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার বাড়ি না, এই বাড়ির মালিক আপনি, আমি, আমরা সকলে এবং আমাদের ভবিষ্যৎ যে জেনারেশন যারা এখনো পৃথিবীতে আসেনি সেই জেনারেশনও কিন্তু এই বাড়িটির মালিক। তাহলে যিনি আমাদের বাংলাদেশকে একজন সুশিক্ষিত, পৃথিবীতে বলা হয় যে উনি অত্যন্ত মানে খুব যদি মানে ১০০ জন বা ৫০ জন বা ২৫ জন শিক্ষিত বরেণ্য ব্যক্তিত্বের তালিকা করা হয় তাহলে তিনি প্রথম সারিতেই থাকবেন। তাহলে উনি কি করে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের একটি স্থাপনা, একটি বাড়ি, একটি ইতিহাস যেটি আসলে উনি চাইলেই তো আমাকে আপনাকে আমাদের অস্তিত্বের অংশকে ধ্বংস করতে পারবে না। এটি আমার দাদার বাড়ি, বাবার বাড়ির চাইতেও গুরুত্বপূর্ণ একটি বাড়ি। সেটিকে উনারা ধ্বংস করেছেন। তো এই ধ্বংসটার সাথে কিন্তু আমি বলব যে আরো অনেক কিছু ঘটেছে। ৫ই ফেব্রুয়ারি আমরা একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ১৯৭১ সাল বঙ্গবন্ধু এবং আমাদের সংবিধান, আমাদের অস্তিত্বকে ধ্বংস দেখছি। কিন্তু আরো যে কিছু দৃশ্য যেগুলো আমরা অনেকে দেখছি না বা দেখব, সেটি হচ্ছে এই যে রাষ্ট্র বনাম জনগণ কে উনারা প্রতিষ্ঠিত করে ফেলে। তার মানে আজকে জনগণ একটা পক্ষ আর রাষ্ট্রের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রেজিম চেঞ্জ করেছেন ষড়যন্ত্র করে, সেই ঘটনায় আমি গেলামই না। এদের সাথে উনাদের সাথে কারা আছেন, কিভাবে গেছেন সেটা আমরা এখন সবাই জানি। তো তাহলে আজকে ৫ই ফেব্রুয়ারিতে ২০২৫ সালে সুপ্রতিষ্ঠিত যে রাষ্ট্র বনাম জনগণ, অর্থাৎ এই রাষ্ট্রের যারা আছেন তারা আমাদের রক্ষক নন, তারা আমাদের ভক্ষক। উনারা আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। এখন ধরেন আমি, আপনি বা আমরা অনেকেই হয়তো থেমে যাব। ৫ই ফেব্রুয়ারি থেকে বিশেষ করে সকাল থেকে বাড়ি ভাঙা হয়েছে পরে, কিন্তু সকাল থেকে মনে করেন আমাদের মতো অনেকে আমাদের অনিশ্চিত ছিল জীবন। এখনো অনিশ্চিত। তো এরকম অনিশ্চিত জীবন যাপন করতে, করতে গত ৬ মাস ধরে করছি আমরা। হয়তো আমাদের মতো অনেকে আমরা হারিয়ে যাব। হামলা মামলা অনেক কিছু আমরা জানি না আসলে যেহেতু কি হতে পারে। কিন্তু আসলে কতজনকে আপনি হামলা মামলা করে থামাবেন? কতজনকে? মানে জেলখানারও একটা সীমাবদ্ধতা আছে। আপনি কত জেলখানা বানাবেন? আপনি কত মানুষকে বন্ধ করবেন মুখ? কত মানুষকে আঘাত করে, কুপিয়ে পিটিয়ে মেরে শান্ত করবেন, থামিয়ে দিবেন? আমরা থেমে যেতে পারি হয়তো। মানুষের তো সীমাবদ্ধতা আছে। কোনো মানুষ ভয়ে থেমে যাবে, কোনো মানুষ লোভে থেমে যাবে, কোনো মানুষ মৃত্যুতে থেমে যাবে, কোনো মানুষ হয়তো জেলে গিয়ে থেমে যাবে। কিন্তু এই সংখ্যাটার পরও কিন্তু অনেক সংখ্যা রয়ে যায়। সেই সংখ্যার মানুষদের যখন ইতিহাস
ধ্বংস হয়ে যায়। তো জনগণকে যে রাষ্ট্রের প্রধানরা মুখোমুখি দাঁড় করিয়েছে, এই জনগণই আসলে জবাব দিয়ে দিবে। বলা যায় যে আমরা শোকে দুঃখে পাথর হয়ে গেছি। আমাদের ধানমন্ডি ৩২ পুড়িয়ে দিয়েছিল, সেটাই নিতে কষ্ট হয়েছিল। তো আজকে যখন ধানমন্ডি ৩২ বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে, তখন আসলে পাথর আমরা। এখন মনে হয় যে বুলডোজার তো আসলে শুধু আমাদের উপর না, বাংলাদেশের উপর যেহেতু চালিয়ে দিয়েছে, ১৮ কোটি, ২০ কোটি, ৪০ কোটি, ১০০ কোটি বাঙালির হৃদয়ে, বাঙালি জাতির হৃদয়ে ধানমন্ডি ৩২কেও স্থাপন করে ফেলা হয়েছে। আমাদের হৃদয়ে এখন ধানমন্ডি ৩২, আমাদের অস্তিত্বের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ। তো পৃথিবীতে সময়ের সাথে সাথে এর সমাধান কবে হবে জানি না, কিন্তু যতদিন বাঙালি জাতি থাকবে, এই কলঙ্কের ইতিহাস যেমন থাকবে, তেমনি প্রত্যেকের হৃদয়ে বুলডোজার দিয়ে ৩২-এর কাঠামো ভাঙার কারণে এখন ২০ কোটি মানুষ, তারা পৃথিবীর বাঙালি জাতি, বাঙালির কিংবা যে মানুষরা সভ্য, যে মানুষরা ইতিহাসে বিশ্বাস করে, সেই মানুষদের হৃদয়ে ধানমন্ডি ৩২ স্থাপিত হলো। জয় পরাজয়ের হিসেব তো কখনো কখনো জায়গায় দাঁড়িয়ে বোঝা যায় না। দেখেন, এত বছর পরও নবাব সিরাজউদ্দৌলা এখনো আমাদের কাছে নায়ক, মীর জাফর এখনো একটা গালি। তো পৃথিবীর ইতিহাসে মীর জাফররা গালি হয়ে থাকবে, খন্দকার মোস্তাকরা গালি হয়ে থাকবে, এবং পৃথিবীর ইতিহাসে কিন্তু সেই যে সত্যিকারের ইতিহাস মাটি খুঁড়ে ঠিক বেরিয়ে আসবে। তো বঙ্গবন্ধু, বাংলাদেশ, ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ, এই 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 বিষয়গুলো যে আর পরাজিত হবে না, সেই ঘটনাটি ঘটে গেছে ৫ই ফেব্রুয়ারি ২০২৫। রোকেয়া প্রাচী, এখন বাংলাদেশে যিনি ক্ষমতার দণ্ড যার হাতে, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি প্রায় কথাবার্তায় মানবাধিকারের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন। আপনারা কিভাবে আপনাদের এই মানবাধিকার রক্ষা করতে পারছেন? মানবাধিকার তো বাংলাদেশে ৫ই আগস্ট মানে মানবাধিকার তো হত্যা করা হয়েছে। দেখেন, এটা কিন্তু শুধু আমি যে কথাটা বলছি, এটা কোনোভাবে আমি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কথাগুলো বলছি না, একদমই না। আমি বলছি একজন মানুষ হিসেবে। বাংলাদেশ আওয়ামী লীগ বা ভিন্ন রাজনৈতিক দলের মানুষজন কি বাংলাদেশে বসবাস করতে পারেন? অধিকার কি নেই? আছে। ধরেন, আওয়ামী লীগের কর্মী বলে তো না, একজন মুক্তিযোদ্ধাও কিন্তু নিপীড়িত হচ্ছে, একজন শিল্পী নিপীড়িত হচ্ছে। যে মানুষটি কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগ করেনি, সে যদি জয় বাংলা বলে তবে সেও নিপীড়িত হচ্ছে। এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসের পক্ষে থাকা, বঙ্গবন্ধুর কথা বলা, জয় বাংলার কথা বলা, কিংবা আপনি সত্যি কথা বলছেন, সেটি সম্ভব না। আজকে গণমাধ্যম পরাধীন, আজকে শিল্পীরা বিভক্ত, কথা বলতে পারছে না। আজকে আমাদের কোনো সঙ্গীত আয়োজন নাই নিজস্ব। আজকে লালন, রবীন্দ্রনাথ নিষিদ্ধ। আজকে কি বলে, গতকালকে দেখেছি ভালোবাসা দিবস নিষিদ্ধ করা বা বাতিল কিংবা করতে পারবে না, সে কারণে কিন্তু অনেক ভাঙচুর, অনেক জায়গায় মানুষকে আহত করা হয়েছে, ফুলের দোকান পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। তার মানে নিষিদ্ধ, বাতিল, স্থগিত, হামলা, মামলা, এগুলো কিন্তু জনপ্রিয় এখন বাংলাদেশে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ করেছি বলে কি আমার আর কোনো অধিকার থাকবে না? আমি তো একজন শিল্পীও, একজন মানুষও। হ্যাঁ, আমি আমার রাজনৈতিক কথা বলবো, রাষ্ট্র সেটি গ্রহণ করুক বা না করুক, সেটা রাষ্ট্রের সিদ্ধান্ত। কিন্তু তাহলে কথা বলতে পারবো না কেন আমরা? আমি আজকে কিন্তু পলিটিক্যাল জায়গা থেকে কথা একদমই বলবো না, কারণ এখন আমাদের আর পরিচয় পলিটিক্যাল নাই। আমরা এখন বাংলাদেশের মানুষ। আমি ধানমন্ডি ৩২-এর একজন অংশীদার, আমার বাড়ি ভেঙেছে, সেই জায়গা থেকে আমি কথা বলছি। তো বাড়ি ঘর ভাঙচুর, পুড়ে ফেলা, মানুষকে মেরে ফেলা, কিছু হলেই আপনার মুখ বন্ধ করবার জন্য আপনাকে ধরে নিয়ে যাওয়া। ভাগ্য খুব ভালো থাকলে আপনাকে প্রশাসন এসে ধরে নিয়ে যাবে, আর যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে মব বাহিনী আসবে, আর যদি ভাগ্য আরো খারাপ থাকে তাহলে মব বাহিনী এবং প্রশাসন একসাথে আসবে।
অন্তত মানুষ জানবে যে আপনি আক্রান্ত হয়েছেন। আর যদি শুধু মব বাহিনী আসে মানুষ হয়তো জানবেই না। হয়তো ১ মাস ২ মাস পরে আপনার শরীরের ৫ টা অংশ ৫ জায়গায় পাওয়া যাবে। তো এই যে ঘটনাগুলো সেখানে মানবাধিকার কোথায়? উনি কিন্তু বলেছিলেন যে আমার উপর আস্থা রাখুন। তো আমার কথা হচ্ছে হয়তো আমি আওয়ামী লীগ হিসেবে উনাকে পছন্দ করি না। ধরে নিলাম। আমি উনার বিপক্ষে বলবই। কিন্তু সাধারণ মানুষকে কি উনি নিরাপত্তা দিতে পারছেন? সাধারণ মানুষকে কি উনি আস্থায় আনতে পারছেন? সাধারণ মানুষ তার জীবনযাত্রায় স্বাভাবিকভাবে কি নিরাপত্তা পাচ্ছে? স্বাভাবিক মৃত্যুরও যেমন নিরাপত্তা নেই, স্বাভাবিক জীবনযাপনেরও নিরাপত্তা নেই। তো কাজেই বাংলাদেশ আওয়ামী লীগকে আক্রান্ত করা ছাড়াও ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ খুব খারাপ। তাহলে বাংলাদেশের মানুষও কি খারাপ? নারী, শিশু যারা আক্রান্ত হয়েছে তারা কি সবাই আওয়ামী লীগ করে? ৭৭৪ জন নারী ২ মাসে ধর্ষিত হয়েছে। এই ৭৭৪ জনের কজন আওয়ামী লীগ করত? জানুয়ারি মাসে ২৭১ জন নারী ও শিশু সহিংসতার শিকার। তাদের কয়জন আওয়ামী লীগ করত? এই যে লক্ষাধিকের বেশি গার্মেন্টস এর শ্রমিকরা বেকার হয়ে গেল। মিল কলকারখানা বন্ধ হয়ে গেল। শিক্ষকরা রাজপথে। আর যারা শ্রেণীকক্ষে ছিলেন আমরা দেখেছি তাদেরকে অপমানিত হয়ে নাজেহাল হয়ে ২-১ জনকে মৃত্যুবরণও করতে হয়েছে। মুক্তিযোদ্ধাদের দেখেছি অপমানিত হতে। কাজে এই যে বিষয়গুলো এরা কি সবাই আওয়ামী লীগ করে? আপনি স্মৃতিসৌধ থেকে একজন মুক্তিযোদ্ধাকে ধাক্কা মেরে অপমান করে বের করে দিচ্ছেন। কারণ সে ১৬ ডিসেম্বরে ঢুকতে পারবে না। কেন? তাহলে যদি সবাই আওয়ামী লীগ করে এখনো তাহলে তো বুঝতে হবে যে যারা আসছে তারা প্রকৃত অর্থে দস্যুতা করছে। আপনি আওয়ামী লীগকেও মারছেন, সাধারণ মানুষকেও মারছেন। বরং সাধারণ মানুষ আরো বেশি আক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মী তো প্রায় জেলে। আর কারা আছে? অনেকে লুকিয়ে আছে। তা আমরা যারা লুকিয়ে আছি প্রাণের ভয়ে। তো ভয় কি হয় জানেন? আমরা অনেকে মানে সাইকোলজিক্যালি সবাই বলে না প্যারেন্টসদেরকে বাচ্চাকে বেশি বকবেন না, বেশি মারবেন না, ভয় নষ্ট হয়ে যাবে। বাচ্চা বিগড়ে যাবে। বাচ্চার মানসিক যে আপনার প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বা আপনার প্রতি যে একটা ভয় আছে সেগুলো কেটে যাবে। তো সে একই একই জিনিস কিন্তু। আপনি আমাকে কত ভয় দেখাবেন? ৬ মাস ধরে ভয়ে থাকতে, থাকতে কি হবে? আমাদের ভয় একসময় কেটে যাবে। আমরা ভয়হীন হয়ে যাব সব। ভয় চলে যাবে শূন্যের কোঠায়। আবার ভয় পেয়ে, পেয়ে ধরেন কিছু মানুষ হয়তো কম্প্রোমাইজ করবে। কিছু মানুষ হয়তো ভাববে যে আহারে আমার জন্য আমার ফ্যামিলি আক্রান্ত হচ্ছে, আমার বাচ্চারা স্কুলে যেতে পারছে না, আমার স্ত্রী বা আমার হাসব্যান্ড বিপন্ন। এরকম কিছু মানুষ হয়তো নীরব হয়ে যাবে। চুপচাপ হয়তো আওয়ামী লীগ করে বা কোনো কথাই হয়তো বলবে না। কিন্তু সেই সংখ্যাটা কত? খুব বেশি তো আসলে সফল হতে পারবে না। তো সেজন্য আমার অনুরোধ হচ্ছে যে এই যে মানুষের প্রতি আক্রমণটা কমানো উচিত। আওয়ামী লীগের উপরে আক্রমণ অনেক হয়েছে। আমি শুধু বলি না যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর আক্রমণ হচ্ছে, আমরা আক্রান্ত, আমরা হামলা মামলায় জর্জরিত। এখন আমরা হামলা মামলায় জর্জরিত ৬ মাস থেকে তো হচ্ছি। আমাদের চেয়ে বেশি আক্রান্ত সাধারণ জনগণ। আর এখন আজকের বাংলাদেশে এই ২০২৫ ৫ ফেব্রুয়ারির পর এই লড়াই বা এই যুদ্ধ যেটা অনিবার্য যুদ্ধে পরিণত হয়ে গেছে সেটি বাংলাদেশ আওয়ামী লীগের আর নাই। এই যুদ্ধটা এখন আর আমাদের না। এই লড়াইটা আমাদের একদম না। এখন একা রোকেয়া প্রাচী বা একা আমাদের অন্যান্যদের কারোরই না। বা বঙ্গবন্ধু কন্যার একার লড়াই না। এটা এখন বাংলাদেশের জনগণের। কারণ বাংলাদেশের জনগণের স্থাপনা ধ্বংস হচ্ছে, বাংলাদেশের জনগণকে মারা হচ্ছে, বাংলাদেশের জনগণের শিশুরা, কন্যারা, স্ত্রীরা ধর্ষিত হচ্ছে। বাংলাদেশের মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে। বাংলাদেশের মানুষের সিম্পল একটা চায়ের দোকান করারও অধিকার নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুতে বাংলাদেশের মানুষের কোনো কথা বলার জায়গা নেই, কোনো অংশীদারিত্ব নেই। কাজে আক্রান্ত আজকে বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সংবিধান, পতাকা, সঙ্গীত এবং বাংলাদেশের আপামর মানুষ। যার ধরেন একটা ভূমিহীন যে নারী সেও তো আজকে আক্রান্ত। একা তো আমরা না। রোকেয়া প্রাচী, আপনার কাছে চিত্রিত যে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের নেতারা জেলে, আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে, আপনারাও আত্মগোপনে, এরপরও
সারা বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে দেয়াল লিখন হচ্ছে, পোস্টার হচ্ছে, মিছিল হচ্ছে। এটা কি আপনার নতুন একটা আওয়ামী লীগ এটা? এখন সবাই আওয়ামী লীগ করে। শোনেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা দেখেছি আমাদের ছাতায়, আমাদের হেলমেটে প্রচুর মানুষ এসে গিয়েছিল। প্রচুর সুবিধাবাদী মানুষ, যারা আমাদেরকে ক্ষতি করেছে, আমাদের জন্য ক্ষতিকারক ছিল। অনেক আমাদের হেলমেট থেকে প্রচুর জামাত শিবিরের ছাত্র নেতারা বেরিয়েছে, বিভিন্ন রকম। আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রচুর সুবিধাবাদী আওয়ামী লীগার ছিল। কিন্তু এখন আপনি যাদেরকে দেখছেন, এটা হচ্ছে সত্যিকারের আওয়ামী লীগের চেহারা। এবং আজকে আওয়ামী লীগের সংখ্যা বাড়ছে। ওই যে আজকে যে নারীর ঘরটাকে ভেঙে দিয়েছে, যে ছোট্ট একটা, যার ভূমিহীন একজন মহিলা, যার বয়স হয়ে গেছে, সে ওই বাড়িটুকু পাওয়াতে কিন্তু রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত, ঝড় বৃষ্টিতে একটু ছায়া পেত, আরাম পেত। সে নারী কিন্তু আওয়ামী লীগ করেনি কোনোদিন, কিন্তু আজকে সেও আওয়ামী লীগ করছে। তো যেটা হয়েছে আমাদের, সেটা হচ্ছে আপনি ধানমন্ডি ৩২ ভেঙেছেন, আজকে কিন্তু গড়েছে ধানমন্ডি ৩২ মানুষের হৃদয়ে। আওয়ামী লীগের সংখ্যা বেড়েছে, আওয়ামী লীগের কর্মী বেড়েছে। আজকে যারা দেয়াল লিখছে বা সকলেই আওয়ামী লীগ করে এমন আমি তা মনে করি না। আমি মনে করি যে সাধারণ মানুষ আজকে আওয়ামী লীগ করে, সাধারণ মানুষ আজকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করে, সাধারণ মানুষ আজকে রাষ্ট্রের প্রয়োজনে, যে রাষ্ট্রের, আমি রাষ্ট্রের মালিক, তো আমার সিদ্ধান্ত, জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস, তাহলে আমার রাষ্ট্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তা আমি আমি আমার পরিচয় যদি আজকে রোকেয়া প্রার্থী না হতো, আমি যদি আজকে আওয়ামী লীগের কর্মী না হতাম, তাহলে কি আমার কথা, আমার বাংলাদেশের প্রতি কোনো অধিকার থাকতো না?